প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 পরিবেশ ও ইতিহাস পূর্ণমার্ক 50-এর আমরা সপ্তম শ্রেণীর আলোচনা করছি। তো একের দাগে যে প্রশ্ন রয়েছে দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লিখো। এইখানে তোমরা কি করবে, তোমরা ক স্তম্ভে যেগুলো লেখা আছে সেইগুলোকে ভালো করে তোমরা ক স্তম্ভে অর্থাৎ বাম দিকে, খাতার বাম দিকে তুলে নেবে ছকের মধ্যে, এবং খ স্তম্ভের যেগুলো রয়েছে সেইগুলো ক স্তম্ভের সাথে যেগুলো মেলবন্ধন করবে সেটা পাশাপাশি লিখবে যখন খাতায় লিখবে। তো আমি বোঝানোর জন্য তীরচিহ্ন দিয়ে করছি, তোমরা তীরচিহ্ন দেবে না, পাশাপাশি সঠিকটা লিখে দেবে। তো এইখানে খলিফার অনুমোদন 1-1 তা হয়ে যাবে গ ইলতুৎমিশ, ঠিক আছে। তারপর 1-2 সিজদা ও পাইবস, এটা হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন। বাজার দর নিয়ন্ত্রণ, এটা হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। আমুক্ত মালদ্য, তা হয়ে যাবে কৃষ্ণদেব রায়, ঠিক আছে। তো এরপর আমরা 2-এর দাগের বেমানান শব্দটির নিচে দাগ দাও, এটা আমরা দেখব। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে দেওয়া আছে, এবং 3-এর দাগের শূন্যস্থান পূরণ, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 4টি রয়েছে, এবং 4-এর দাগে সত্য মিথ্যে 4টি রয়েছে 1 নাম্বার করে। 5-এর দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, 2 নাম্বার করে রয়েছে 2টি। 6-এর দাগে 4-5টি বাক্যে উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 3, 5টি রয়েছে, এবং 7-এর দাগের 8-10টি শব্দে উত্তর দাও, এইখানে রয়েছে 3টি, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে। 2-এর দাগের বেমানান শব্দের নিচে দাগ দাও, এখানে 2-এর 2টা দেখো, বিজয়ালয়, দান্তি দুর্গ, প্রথম রাজা, প্রথম রাজেন্দ্র। তো এখানে সঠিক যেটা উত্তর হবে তা হয়ে যাবে দান্তি দুর্গ, ঠিক আছে। এটা হচ্ছে বেমানান, তাই আমরা এটাকে রেড করে দিয়েছি, তোমরা নিচে দাগ দিয়ে দিবে, ওকে। আমি বোঝার জন্য রেড দিয়েছি, তোমরা রেড কালিতে অবশ্যই লিখবে না, এটা কালো বা তোমার ব্লু কালিতে লিখবে, ওকে। এরপর 2-এর 2 বরেন্দ্র, হরিকেল, কন্নৌজ, গৌড়। এখানে সঠিক যেটা উত্তর হবে কন্নৌজ হচ্ছে বেমানান, ঠিক আছে। এরপর 2-এর 3 হলায়ুত, জয়দেব, গোবর্ধন, উমাপতিধর। এখানে বেমানান শব্দটি হবে যে গোবর্ধন, ক্লিয়ার। এরপরে 2-এর যে 3 রয়েছে, 2-এর 4-এ প্রতাপাদিত্য, কেদার রায়, ঈশা খান, বৈরাম খা। এখানে বেমানান হয়ে যাবে বৈরাম খা, ঠিক আছে। এরপর আমরা শূন্যস্থান পূরণগুলো দেখে নেব। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 3-এর 1টা দেখো, বন্দেগান ইচিহলগনির সদস্য ছিলেন সুলতান, শূন্যস্থানে কি বসবে, উত্তর লিখে দেবে শূন্যস্থানে। যে উত্তরটা এইভাবেই লিখবে তোমরা, বন্দেগান ইচিহলগনির সদস্য ছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন। তো এখানে সঠিক যে উত্তর হবে শূন্যস্থানে গিয়াসউদ্দিন বলবন। 3-এর 2 বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন, এইখানে উত্তর হবে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, অর্থাৎ শূন্যস্থানে হয়ে যাবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপর 3-এর 3 পর্তুগিজ পর্যটক বিজয়নগর পরিভ্রমণ করেন। তো এইখানে তোমাদের উত্তর হবে পেজ, ঠিক আছে। পর্যটক পেজ তিনি বিজয়নগর পরিভ্রমণ করেছিলেন। এরপর সত্য মিথ্যে, সত্য হলে সত্য, মিথ্যে হলে মিথ্যে, ঠিক আছে। 4-এর 1 দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ, এই বিবৃতিটা সত্য, তাই আমরা সত্য লিখে দেব। 4-এর 2 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন। তো এই বিবৃতিটা সত্য, তাই আমরা সত্য করে দেব। 4-এর 3 মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা বংশানুক্রমিক, এই বিবৃতিটা হবে মিথ্যে। এরপর 4-এর 4 রাজিয়া তার মুদ্রায় নিজেকে সুলতান বলে দাবি করেছেন, এই বিবৃতিটা হয়ে যাবে সত্য, ক্লিয়ার। এরপর 5-এর দাগের 2-3টি বাক্যে উত্তর দাও। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে 5-এর 1 দিন ই ইলাহি কি, উত্তর লিখে দেবে
আকবরের ধর্মনীতির শেষ পর্যায় হল দিন ই ইলাহি নামক এক নতুন ধর্ম। 1582 খ্রিস্টাব্দে তিনি ধর্ম প্রবর্তন করেন। সাধারণত সকল ধর্মের সারবস্তুকে নিয়ে আকবরের এই নতুন ধর্ম গড়ে উঠেছিল। তার এই নতুন ধর্মনীতিতে কোনো পুরোহিত, কোনো নবী কিংবা কোনো ধর্মগ্রন্থের অস্তিত্ব ছিল না। আত্মার সাথে পরমাত্মার মিলন এই ধর্মের একটা কল্পনা এখানে স্থান পেয়েছে। ঠিক আছে, এরপর আমরা 5-2 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটা দেখে নেব। মনসব কি? উত্তর লিখে দেবে আকবর সাময়িকভাবে একটি গুরুত্বপূর্ণ সংযোজন করেন সাময়িক ব্যবস্থার ক্ষেত্রে। আকবর এর শাসন ব্যবস্থা প্রশাসনিক পদগুলোকে বলা হতো মনসব। এরপর 6 দাগে যে প্রশ্নটি রয়েছে 4-5টি বাক্যে উত্তর দাও। 6-1 পাল সেন যুগে কেমনভাবে কর আদায় করা হতো? উত্তরে লিখে দেবে পাল ও সেন যুগে রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন। সেইগুলি হলো 1 কৃষিকর। রাজারা উৎপন্ন 1/6 ভাগ কৃষকদের কাছ থেকে কর নিত। তারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ প্রজাদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন। এটা 1 নম্বর পয়েন্ট। এরপর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে বাণিজ্য কর। বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিত। 3 নম্বর পয়েন্ট অন্যান্য কর। এছাড়াও প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের ওপর কর দিতে হতো। এছাড়াও হাট ও খেয়াঘাটের ওপরও কর, এখানে কল হবে না, কর। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নেবে, কর ছাপানো হতো, চাপানো হতো, এটা চাপানো হবে, প্রিন্টিং মিস্টেক। এরপর 6-2 দাগে দেখো সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন? উত্তরে লিখবে বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্য অনুরাগী। অনেক কবি সাহিত্যিক রাজসভায় অলঙ্কৃত করতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কবি জয়দেব। লক্ষণ সেনের সভাকবি জয়দেব ছিলেন বিখ্যাত সাহিত্যিক। তার রচিত কাব্যের নাম হল গীত গোবিন্দ। এই কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। এরপর 6 দাগের দেখো ধৈ। লক্ষণ সেনের রাজসভায় আর এক কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। এরপর আসছি পঞ্চরত্ন। জয়দেব ও ধৈ সহ আরও 3 জন গোবর্ধন, উমাপতিধর, শরণ লক্ষণ সেনের সভা অলঙ্কৃত করেছিলেন। এই 5 জন কবিকে একত্রে পঞ্চরত্ন বলা হতো। এরপর চলে আসছি 6-3 ইক্তা ব্যবস্থা কি? উত্তরে লিখবে নির্দিষ্ট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা সুলতানের নির্দেশে রাজস্ব আদায় করার অধিকার পেতেন। পরবর্তীকালে সাম্রাজ্যের আয়তন বেড়ে গেলে সুলতানরা যেসব রাজ্য জয় করতেন রাজ্যগুলির দায়িত্ব একজন সাময়িক নেতার উপর দিতেন। এই রাজ্যগুলিকে বলা হতো ইক্তা। ইক্তার দায়িত্ব যিনি থাকতেন তাকে বলা হতো ইক্তাদার বা ওয়ালি। এরপর 6-4 খলজি বিপ্লব বলতে কি বোঝো? উত্তরে লিখবে 1206 খ্রিস্টাব্দে আলাউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়, তার বদলে খলজি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে যায়। এরপর আসছি 6-5 দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? উত্তরে লিখবে খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দাক্ষিণাত্য রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে। তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মোগলরা বিজাপুর গোলকুন্ডা দখল করেছিল। মোগল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি। কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তা হলো না।
তার বদলে বহু বছর রক্তক্ষয়ী যুদ্ধে মোগলদের অনেক আর্থিক ক্ষতি হলো, যা দাক্ষিণাত্য ক্ষত নামে পরিচিত। মারাঠা নেতা শিবাজিকে স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। এরপর আমরা 7 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। 8-10টি বাক্যে উত্তর দাও। 7-1, বখতিয়ার খলজি বাংলা আক্রমণের পর বাংলাতে কি কি পরিবর্তন ঘটেছিল? উত্তরে লিখবে, বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করলে লক্ষণ সেন কোনো প্রতিরোধ না করেই পূর্ববঙ্গে চলে যান। ফলে বখতিয়ার খলজি সহজে বাংলা দখল করে নেন। তিনি লক্ষণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন করেন। এরপর তিনি তার রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করেন। প্রত্যেক ভাগের জন্য একজন করে শাসনকর্তা নিযুক্ত করেন। এরা ছিলেন তার সেনাপতি। তিনি মসজিদ, মাদ্রাসা, সুফি সাধকের আস্তানা তৈরি করেন। তার আমলে রাজ্যের সীমানা উত্তরে দিনাজপুর জেলার দেবকোট থেকে রংপুর, দক্ষিণ পদ্মা নদী, পূর্বে তিস্তা ও করতোয়া নদী এবং পশ্চিমে বিহার পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর আমরা 7-2 প্রশ্নটি দেখে নেব। কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়? উত্তরে লিখে দেবে, কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক। তার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সব থেকে বেড়েছিল। শেষ সময়ে সাম্রাজ্যের সীমানা বেড়েছিল, আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটেছিল। এছাড়াও শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং দর্শনশাস্ত্রের উন্নতি তার সময় লক্ষ্য করা যায়। কৃষ্ণদেব রায় একজন সাহিত্যিক ছিলেন। তেলুগু ভাষায় লেখা আমুক্তমালব্ধ গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছেন। রাজা কৃষ্ণদেব রায় ছিলেন বিষ্ণুর উপাসক, কিন্তু তা সত্ত্বেও খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ প্রভৃতি ধর্মাবলম্বী মানুষের ধর্মের স্বাধীনতা তাদের ধর্মচারণ পালন করতে পারত, কোনো অসুবিধা হতো না। বিজয়নগরের রাজাদের মধ্যে তিনি সর্বাপেক্ষা পণ্ডিত এবং সর্বোত্তম একজন মহান শাসক এবং সুবিচারক, সাহসী, সর্বগুণী একজন, একথা বলেছিলেন পর্তুগিজ পর্যটক পেজ। এই সমস্ত কারণগুলোর জন্যই কৃষ্ণদেব রায়কে বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হতো। এরপর আমরা 7-3 প্রশ্নটি চলে যাই। শেরশাহের যে কোনো দুটি প্রশাসনিক সংস্কার সংক্ষেপে লিখো। উত্তর লিখে দেবে, শেরশাহের প্রশাসনিক সংস্কারগুলি হলো, প্রথমত হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। শেরশাহ কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। পাট্টাপ্রাপ্ত কৃষকেরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো। এরপর আসছি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে প্রায় 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়ক-ই আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তো এই ছিল শেরশাহের দুটি প্রজাহিতৈষী কিছু রাজস্ব ব্যবস্থার চিত্র। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এইভাবে তোমরা সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখে নেবে খাতাতে এবং নির্ধারিত সময় বিদ্যালয়ে জমা করবে। আশা করি ভিডিওটি তোমাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ক্লাসের ভিডিও পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।